ছিলেন তাদের সবাই যার যার কাজে ব্যস্ত আছেন এবং তাদের সবার জন্যই আমি শুভেচ্ছা এবং ভালোবাসা এবং আগামীকালের জন্য একরাশ শুভকামনা জানিয়ে আজকে আমি শুরু করতে চাই। আজকের যে মানে প্রথম দিকের যে প্রশ্নগুলি সেগুলি আপনাদের সবার জন্য একই প্রশ্ন, খুব ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর। আমরা একই প্রশ্ন সবাইকে করতে চাই, কিন্তু আপনাদের সবার অনুমতি নিয়ে আমি শুরু করতে চাই উমামাকে দিয়ে। উমামা আমার প্রশ্নের উত্তর, একই প্রশ্নের উত্তর উমামা দিবেন, তারপরে শামীম, তারপরে আবিদ, তারপরে আব্দুল কাদের। পরের প্রশ্নগুলিতে আবার আমি একটু রোটেট করতে চেষ্টা করব। আপনারা যদি আমাকে অনুমতি দেন আমি শুরু করতে চাই। জি, থ্যাংক ইউ। উমামা, আপনি কি আমাকে বলবেন বর্তমানে বাংলাদেশে যারা রাজনীতি করছেন তাদের মধ্যে কাকে আপনি আদর্শ মনে করেন? বর্তমানে বাংলাদেশে মানে জাতীয় রাজনীতিতে? জি না, জাতীয় রাজনীতিতে বলতে গেলে ওই ধরনের কাউকে খুব আদর্শিক জায়গা মানে মনে হয় না যে আমার জন্য খুব একটা আমি ফলো করি বা এরকম কিছু। অতীতের কথা বলতে পারি, অতীতে আমি অতীতের প্রশ্নটা আমরা আলাদা করে করতে পারি, অতীতের প্রশ্নটা আমরা আলাদা করে করব। তো সুতরাং আপনি বর্তমানে আপনি কারো নাম আপনি বলতে চাচ্ছেন না, এটাকে আমি উত্তর ধরে নিই। বর্তমানে আসলে আমি অনেকেই অবজার্ভ করি, কিন্তু আসলে ফলো করার মতো ওরকম আমি মনে করি না যে কাউকে আমি ফলো করে আসলে পলিটিক্স করার ব্যাপারে খুব একটা আগ্রহী। আপনাকে ধন্যবাদ উমামা। আমি একটু জনাব শামীম হোসেনের কাছে যেতে চাই। একই প্রশ্ন, জনাব শামীম হোসেন, বর্তমানে যারা বাংলাদেশের রাজনীতি করছেন তাদের মধ্যে আপনি কাকে আদর্শ মনে করেন? না, এখানে আপনি রাজনীতি বলতে আসলে পলিটিক্যাল পার্টির রাজনীতি বুঝিয়েছেন। পৃথিবীতে আসলে নানা ধরনের রাজনীতি আছে এবং আমি যেটা নিজেকে অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচয় দিই। সো পৃথিবীতে আমি আসলে গুরু হিসেবে ইকবাল আহমেদ এবং এডওয়ার্ড সাইদকে মানি। বাংলাদেশে বর্তমানে সলিমুল্লাহ খান স্যার রয়েছেন, তবে আমি তার ইডিওলজিকে ফলো করি না। মানে এই লোকটাকে আমার ভালো লাগে, মানে দ্য ওয়ে হি স্পিক্স। এবং আরো বলা যায় আহমদ সফাকে মানি। সো এই জায়গা থেকে আমার আসলে পলিটিক্যাল পার্টির কোন ব্যক্তির ইডিওলজি আমি পছন্দ করি না। ওকে, ফাইন, সেটা হইতে হবে এমন কোনো কথা না যে বর্তমানে যারা রাজনীতি করছেন তাদের মধ্যে সলিমুল্লাহ খানের আদর্শকে আপনি আদর্শ বলে মানেন? কারণ আদর্শ বলে মানি না, মানে এইভাবে হতে পারে, রাইট? ওকে, আহমদ সফা তো মরহুম, তো সেজন্য আমি সলিমুল্লাহ খানকে ধরে নিচ্ছি। আমি আবিদুল ইসলাম খান আপনার কাছে জানতে চাই, বর্তমানে বাংলাদেশে যারা রাজনীতি করছেন তাদের কাকে আপনি আদর্শ বলে মানেন? দেখেন, আমার বেড়ে ওঠাটা একটি দীর্ঘ সময় ধরে, হঠাৎ করে না। তো এই ক্যাম্পাসে 2016 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি একটি যে রাজনৈতিক অপসংস্কৃতি দেখেছি, সে অপসংস্কৃতি ঘৃণা করে কিন্তু আমি এই জায়গাটাতে এসেছি। তো যার ফলশ্রুতিতে আমি দেখেছি বিগত দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতা একদম শূন্যের কোঠায় ছিল। তো সেই জায়গাটাতে আমি দেখতাম হচ্ছে যে গোটা বাংলাদেশ ব্যাপী যিনি হচ্ছে যে কষ্ট করে গেছেন এবং চেষ্টা করে গেছেন, জনাব তারেক রহমান, যিনি রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতাকে ফিরিয়ে আনবার জন্য চেষ্টা করে গেছেন। সুতরাং তার ব্যক্তিত্ব আমাকে যথেষ্ট অনুপ্রাণিত করে। তার একটা বাক্য আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে, প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশের মুক্তিকামী জনতা, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। জনাব তারেক রহমানকে আপনি রাজনৈতিক আদর্শ বলে মানেন। আমি জনাব আব্দুল কাদের কাছে জানতে চাইবো, বর্তমানে যারা বাংলাদেশে রাজনীতি করছেন তা কাকে রাজনৈতিক আদর্শ হিসেবে মানেন? জনাব আব্দুল কাদের। জি, ধন্যবাদ খালেদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, আমি ক্যাম্পাসে আসার পর থেকে আদতে চিন্তা করলাম যে আসলে আমি একটা অবশ্যই রাজনীতি শুরু করে মানুষ কোন মানে কার সাথে রাজনীতি করলো, সেই জায়গা থেকে মনে হচ্ছে তারুণ্যের যে রাজনীতিটা কিংবা হচ্ছে আদতে স্টুডেন্টদের সেন্টিমেন্ট নিয়ে কার রাজনীতি করে, যে স্টুডেন্টদের স্বার্থে জায়গাটা কার রাজনীতি করে, সেই জায়গাটা চিন্তা করার চেষ্টা করছি। 19 সালে ক্যাম্পাস আসার পর থেকে দেখলাম আমি বাম ডান সবার সাথে আমি মিশেছি, সবার যেগুলো প্রোগ্রাম আমি গিয়েছি, কিন্তু এরকম দেখি নাই। কিন্তু সর্বপ্রথম হচ্ছে পরিষদের সাথে আমি যোগদান করি, তারপর ছাত্র শক্তি। আমরা দেখেছি পরিষদের সাথে যোগদান করার পরও দেখেছি এক্সিস্টিং যে ছাত্র সংগঠন যারা আছে তারা দেখলাম কি আদতে ছাত্র রাজনীতি করে না, তারা শুধুমাত্র দলীয় যে লেজুর ভিত্তি করা, দলীয় যে এজেন্ডা সেগুলো বাস্তবায়ন করে। যদি এক্ষেত্রে ছাত্র রাজনীতি আমরা ভেবে বলি, জাতীয় রাজনীতির কথা যদি আমি বলি, দেখেন জাতীয় রাজনীতির ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ পন্থী যারা রাজনীতি করেন, একই সাথে আপোষহীন, গণতন্ত্রের জন্য আপোষহীন। এক্ষেত্রে আমি বেগম কথাই বলতে পারি, গণতন্ত্রের জন্য যারা আপোষহীন, আমি ওরা রাজনীতিকে পছন্দ করি। একই সাথে হচ্ছে যদি আমি বলি যে তরুণ নেতৃত্বের মধ্যে যারা আছেন, নাহিদ ইসলাম যারা অভিজ্ঞ যারা আছেন, ভাব গাম্ভীর্যপূর্ণ যারা আছেন, আসিফ মাহমুদ যারা আছেন, আপনার তরুণ তুর্কি, তাদের রাজনীতি পছন্দ করে যারা বাংলাদেশকে ওন করেন, যারা বাংলাদেশের প্রশ্নে আপোষহীন থাকেন, যেগুলো কিংবা যে কোনো সবকিছুর বিরুদ্ধে আপোষহীন থাকেন। ওকে, আমি একটা
মানে আমি আসলে বুঝাইতে পারি না, আমি একটু গ্রাউন্ড। জনাব আব্দুল কাদের বলেছেন যে বেগম খালেদা জিয়ার কথা বলেছেন, নাহিদ ইসলামের কথা, জনাব আসিম মোহাম্মদ সজীব ভুঁইয়ের কথাও তিনি বলেছেন। জনাব আব্দুল কাদের আপনাকে ধন্যবাদ। আমি একটু বলে রাখি এই পর্যায়ে প্রশ্নগুলি আসলে রচনামূলক প্রশ্ন না, অনেকটা তো ছোট ছোট করে উত্তর দিলে ভালো হয় সবাই মিলে। আমি যে এবার জনাব আব্দুল কাদেরকে দিয়ে আসলে শুরু করতে চাই। জনাব আব্দুল কাদের, এই যে ডাকসুর ভিপি পদে ক্যাম্পেইন করলেন, আগামীকাল ইলেকশন হবে, এই ক্যাম্পেইন পর্যায়ে মিথ্যা বলেছেন কিনা? দেখেন, প্রথম কথা হচ্ছে ক্যাম্পেইন চলাকালে মিথ্যা বলেছি কি বলি নাই, কিংবা হচ্ছে আপনারা যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছি করি নাই, সেটা হচ্ছে কি আপনার যদি আমার প্রজন্মে যারা আছে কিংবা প্যানেলের যারা আছেন তারা হচ্ছে কি আমার পক্ষে কিংবা বিরুদ্ধে এমন কোন অভিযোগ এনেছেন কিনা আমার মনে হয় না। জনাব আব্দুল কাদের, আমাকে যদি কেউ বলে যে মিথ্যা বলেছেন কিনা, আমার উত্তর হবে না, বলি নাই। আচ্ছা দেখেন, আমরা কোনো মিথ্যা বলি না, আমরা কোনো মিথ্যা আশ্বাস দিই না। আমরা যে অঙ্গীকারগুলো দিয়েছি সেগুলো আমরা বিগত যে আমি সে কর্মকাণ্ড করেছি সেগুলো নতুন করে পুনর্ব্যক্ত করতেছি আমরা। ফ্যান্টাস্টিক, দ্যাট উইল ডু। জনাব আব্দুল ইসলাম খান, ক্যাম্পেইন চলাকালে মিথ্যা বলেছেন কিনা? জি না, আমি ক্যাম্পেইন চলাকালে কোনো মিথ্যা বলিনি, এবং আমার হৃদয় থেকে ধারণ করে যে জিনিসগুলোর সমস্যা দেখেছি সে সমস্যার সমাধানের জন্য আমি আমার ইশতেহার প্রণয়ন আমরা নিজেরা করেছি, যেখানে ক্যাম্পেইন চলাকালীন কিংবা ইশতেহার কোনো জায়গায় মিথ্যা নাই। জনাব আব্দুল ইসলাম খান আপনাকে ধন্যবাদ। জনাব শামীম হোসেন, ক্যাম্পেইন চলাকালে মিথ্যা বলেছেন কিনা? না, আমি তো মিথ্যা বলার প্রশ্নই ওঠে না, কারণ হচ্ছে যে সবাই যেমন দীর্ঘ ইশতেহার দিয়েছেন, ডাকসুর যে গঠনতন্ত্র আছে সেখানে যে ক্ষমতাটা রয়েছে, আমি শুধু একটা ক্ষমতারই কথা বলেছি, এবং আমি বলেছি যে আমাকে পছন্দ না হলে এখানে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে তাদেরকে যেন ভোট দেয়। সেই হিসেবে যেহেতু আমি নিজের জন্য ভোটই চাই নাই, তো সেক্ষেত্রে মিথ্যা বলার প্রশ্নই ওঠে না। আপনাকে ধন্যবাদ। উমামা ফাতেমা, আমি ক্যাম্পেইন চলাকালীন সময়ে বা এর পূর্বেও যে জিনিস আমি নিজে বিশ্বাস করি না যে আমি করতে পারবো, এমন কোনো জিনিস আমি কখনোই নিজের মুখ দিয়ে বলি না। আর আমার যে ইশতেহার আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের পক্ষ থেকে আমরা দিয়েছি, এমন পয়েন্টগুলোই আমরা উপস্থাপন করেছি যেগুলো নিয়ে অ্যাকচুয়ালি কাজ করা সম্ভব। যে জিনিস আসলে করা সম্ভব না সেই বিষয়গুলো আমরা আমাদের ইশতেহারে রাখিনি, খুবই প্রিসাইজ আমরা ইশতেহার তৈরি করেছি। তো আমরা এজন্যই করেছি যাতে আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে ভবিষ্যতে আমাদের নিজেদেরকে ছোট না হতে হয়। আপনাকে ধন্যবাদ। এবার আমি জনাব আবিদুল ইসলাম খানকে দিয়ে শুরু করতে চাই। একই প্রশ্ন সবার জন্য, সব মিলিয়ে কত টাকা ব্যয় করেছেন জনাব আবিদুল? দেখেন, টাকা ব্যয়ের যে প্রশ্নটা এসেছে, 2016 সাল থেকে আমি এডমিশন টেস্টের ক্লাস নিতাম। তো এখন ভাই এবারও কিছু ক্লাস দিয়ে কিছু জমিয়েছিলাম, এই যে 24 সালের শেষে যে ক্লাস দিয়েছিলাম, তো কিছু টাকা যে জমিয়েছিলাম, এখন নির্বাচন তো ভাই কালকে হয়ে যাবে, এখন ভিপি হই কি না হই জানি না, কিন্তু যেই কয়েক টাকা খরচ করছি তা তো আর আসবে না। এই যে ধরেন হচ্ছে যে লাখখানিক টাকার মতো আমার জমানো ছিল, ওটা শেষ হয়ে গেছে, এই আর কি। লাখখানেক টাকা খরচ করেছেন জনাব আবিদুল ইসলাম খান, জমানো টাকা থেকে খরচ করেছেন। ইন্টারেস্টিং। আমি জনাব আব্দুল কাদের আপনার কাছে জানতে চাইবো এই পর্যায়ে যে কত টাকা খরচ করেছেন? দেখেন, আমি হচ্ছে 3বার লিফলেট ছাপিয়েছি। 3বার লিফলেট ছাপানোর ক্ষেত্রে আমার হচ্ছে ব্যয় হচ্ছে কত টাকা? 3,24,000 টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত আমার। সে জায়গায় আমি দেখেছি এখন হ্যান্ডবিল কিংবা সরি যে ফিস্টুন বাকি যেগুলো হচ্ছে সেগুলো আমার ছাপাই নাই, কিন্তু আসলে ছাপার কোনো এখন কোনো আচরণবিদ্যা নাই, সেজন্য আমার সেটা খরচ হয় না। শুধুমাত্র হ্যান্ডবিল লিফলেট 24,000 টাকা খরচ হয়েছে আমার। 24,000 এমনি? আচ্ছা ঠিক আছে, আমি কোনো সাপ্লিমেন্টারি প্রশ্ন করছি না। 24,000 টাকা খরচ করেছেন জনাব আব্দুল কাদের। আমি উমামা ফাতেমা আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি কত টাকা খরচ করেছেন এই ইলেকশনের জন্য? আমরা যেহেতু এখানে একটা স্বতন্ত্র প্যানেল আমরা তৈরি করেছি, প্যানেলের আমরা ওই ধরনের আলাদা করে খুব বড় বাজেট করি নাই। প্যানেলের সব মেম্বারদেরই আমাদের কথা বলা ছিল যে সবাই যার যার কষ্টটা নিজের মতো করে বিয়ার করবে, শুধু আমরা প্যানেলের পক্ষ থেকে কিছু জায়গায় ফ্যাসিলিটেট করব। যেমন মানে আমাদের কিছু পরিচিত ভিডিও মেকার আছে যারা হয়তো আমরা বললে ওনারা ভিডিও বানিয়ে নিতে পারেন। এর বাইরে হচ্ছে প্যানেলের পোস্টার ডিজাইন করা আর কিছু কি বলা যায় যেটা হচ্ছে আপনার অ্যাডিশনাল কস্ট, কিন্তু আমরা মোস্টলি প্যানেল মেম্বার যারা আছে তারা তো নিজের পক্ষ থেকে কস্টটা বিয়ার করেন সেটাই ফ্যাসিলিটেট করেছি, কিন্তু মোস্টলি খুব বেশি না। মানে আচ্ছা আমার অ্যামাউন্টটা জানতে হবে কারণ জানি না এটা কত হতে পারে, মানে লাইক 5,000, 10,000, 15,000? না, আমি আসলে যেটা বললাম আমি মিথ্যা কথা বলবো না। আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে ইউনিভার্সিটি সিনিয়ররা আছে আমাদের ডিপার্টমেন্টের অ্যালুমনাই, এই বাবদ হচ্ছে আমাদের প্যানেলের কস্ট বাবদ আমি প্রায় 5 থেকে 10 লাখ টাকার মতো আমরা নিয়েছিলাম, যেটা অ্যাকচুয়ালি আমাদের মানে এরকম অ্যালুমনাই বা আমাদের যেহেতু আমি দীর্ঘদিন ক্যাম্পাসে আসলে অ্যাক্টিভিজম করে গেছি, আমাদের অ্যাক্টিভিস্টদের মধ্যে থেকে আমাকে ডোনেট করেছে অনেকে। সো সেগুলো আমি চেষ্টা করেছি প্যানেলের ছোটখাটো একটা টিপিআর টিম, ওকে যারা আমাদের পরিচিত
তারা দেখা গেছে যে হয়তো কিছু ভিডিও বানিয়ে দিচ্ছে, ওই ধরনের কস্ট আর কি। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। মানে আপনারা 5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত ডোনেশন পেয়েছিলেন, এর মধ্যে থেকেই আপনারা টাকা খরচ করেছেন, কিন্তু টোটাল এরকম আপনি এই মুহূর্তে বলতে পারছেন না যে আপনি কত টাকা খরচ করেছেন। ঠিক আছে, ফাইন। শামীম হোসেন, হ্যাঁ, আমার আসলে বলা যায় যে খরচ হয়েছে প্রায় 30,000 টাকার মতো। এবং ইন্টারেস্টিংলি আমি যে জায়গায় গিয়েছি প্রায় প্রত্যেক জায়গায় আমাদের স্টুডেন্ট আছে, আমরা যারা এডটেক প্ল্যাটফর্মে আছি। এবারও আমার কোর্স সেল হয়েছে, প্রায় 1000 জন ভর্তি হয়েছে, তার মানে প্রায় 10 লাখ টাকার বেশি ইনকাম করেছি। কিন্তু বেশিরভাগ জায়গায় আমার লিফলেটই পৌঁছায় না। অনেকে আজকে অবজেকশন দিয়েছে যে ছেলেটার বেশি ইগো হইতে পারে, কারণ আসলে আমি প্রথমে অ্যাক্টিভিজম থেকে শুরু করেছিলাম, আই ওয়াজন্ট সিরিয়াস অ্যাবাউট ইট। সো অনেক হলে আমি রিচই করতে পারি নাই। লিফলেট যতদূর পেরেছি, এটাই লিফলেট মানে ছাপানো হয়েছে, সেটাতে দেখলাম বানান ভুলও আছে, সেটাও সংশোধন করতে পারি নাই। সো ওই লিফলেট দেওয়ার জন্য যতটুকু খরচ হয়েছে, আর যারা কাজ করছে প্রায় সবাই আমার স্টুডেন্ট আর কি, আর যারা এখন আমার কাছে পড়ে আর কি বিভিন্ন ব্যাচে। ফলে আসলে এই ইলেকশন বাবদ আপনার ব্যয় তাহলে 30,000 টাকা সোফার, রাইট? আচ্ছা, এইবারের প্রশ্ন আমি শামীম হোসেনকে দিয়ে জানতে চাইছি যে 5 বছর পরে নিজেকে কোথায় দেখেন জনাব শামীম হোসেন? মানে আগামী 5 বছর পরে নাকি বর্তমান ইউনিভার্সিটির 5 বছর পর? এখন থেকে 5 বছর পরে। বছর পরে নাকি আজকের থেকে 5 বছর পরে? আজকের থেকে 5 বছর। আমার ইচ্ছা হচ্ছে যে আমি টিচার হতে চাই এবং বিদেশে পিএইচডি করে পলিটিক্যাল ফিলোসফিতে, যেটা আমার অনেক ইন্টারেস্ট এবং যেটা নিয়ে আমি দীর্ঘদিন কাজ করছি। আপনি দেখবেন আমার নানা ধরনের লেকচার ফেসবুকে ছড়ায় যায়। সো আমি ওটাতে পিএইচডি করে ভবিষ্যতে শিক্ষকতা করতে চাই। যদি বাংলাদেশে কোথাও হয় সেটা ভালো, আর না হলে হয়তো বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে। এটাই আমার ফিউচার প্ল্যান। শিক্ষকতা করতে চান, 5 বছর পরে নিজেকে শিক্ষক দেখতে চান, প্রয়োজনে মানে সম্ভব হলে পিএইচডি করতে চান জনাব শামীম হোসেন। আবিদুল ইসলাম খান, 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? ভাই, আমি আমার লাইফ জীবনে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পর থেকে আমার তেমন কোনো নির্দিষ্ট গোল ছিল না, এবং গত বছরও চিন্তা করে নি যে আজকের এই দিনে আমি একটা সংগঠনের পক্ষ থেকে যে ডাকসু নির্বাচনের ভিপি হিসেবে প্রতিযোগিতা করব। তো এবং আমার সামনের সময়টা আসলে কোন পর্যায়ে যেতে চাই সেটা জানি না, তবে আমি প্রকৃতিকে ধারণ করে চলতে চাই, নেচারকে ধারণ করে চলতে চাই। দেখি উনি প্রকৃতিকে ধারণ করতে চান। জনাব আব্দুল কাদের, 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? জি ভাই, দেখেন, প্রথম কথা হচ্ছে ইন্টারে ভর্তি হওয়ার পর থেকে আমার মনে হয়েছে যে এদেশের মানুষের যে রাজনীতির সচেতনতার মধ্যে যে বিষয়টা আছে, তরুণদেরকে যে রাজনীতির বাইরে রাখা হচ্ছে, আলটিমেটলি একটা গোষ্ঠীর রাজনীতি নোংরা, সেই জায়গা থেকে রাজনীতির সচেতন হওয়া আমার জন্য গুরুত্বপূর্ণ হয়েছিল। আমি সেটাই সিদ্ধান্ত নিয়েছিলাম, যার কারণে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের সময় শুধুমাত্র ওই ভর্তি ফর্মটা তুলেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় এসেই হচ্ছে যে আমার মনে হচ্ছে আমি এই কেন্দ্রে একটু ফোকাস দিই। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার শুরু থেকে কিন্তু রাজনীতি সচেতন, পলিটিক্যাল প্রোগ্রাম আসা যাওয়া, শিক্ষার্থী বান্ধব যে কোনো প্রটেস্ট করা, সেটা শুরু করেছিলাম। যার বিপরীতে দেখা যাচ্ছে কি যে আমাকে হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, জেলে যেতে হয়েছিল। একটু শেষ করে জেলে যেতে হয়েছিল। আমি আবারও বলতেছি, এক্স্যাক্টলি, হ্যাঁ। এখন দেখেন, আমি 5 বছর পরে বলতে চাচ্ছি, দেখেন আমার মনে হয়েছে এখনো ছাত্রদের প্রতিনিধিত্ব করতেছি, 5 বছর পর আমি জনগণের প্রতিনিধিত্ব করবো। কারণ আমার মনে হচ্ছে যে কি আমি একা ভালো থাকতে পারবো না, এই জায়গা থেকে আমার সে মনোভাব, দৃঢ় মনোভাব। থ্যাংক ইউ সো মাচ। 5 বছর পরে জনপ্রতিনিধিত্ব করতে চান, জনগণের হয়ে কথা বলতে চান জনাব আব্দুল কাদের, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু উমামা ফাতেমাকে জানতে চাইবো যে 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান উমামা ফাতেমা? আচ্ছা, 5 বছর পরে মানে কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং, কারণ আমাকে যদি জিজ্ঞেস করে 2 বছর আগে কি করতাম, তখন আমি পড়াশোনা প্লাস রাজনীতি দুইটাই একসাথে করতাম, ছাত্র রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলাম। তো 5 বছরের পরের কথা যদি জিজ্ঞেস করা হয়, আমি দুইটা জায়গায় কল্পনা করি। একটা হচ্ছে আমার যে মাস্টার্স আর পিএইচডি, আমি বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা করেছি, পরবর্তীতে পাবলিক হেলথে আমার মাস্টার্স করার কথা ছিল, কিন্তু জুলাইয়ের আন্দোলনের কারণে আমি ওটা পার্সু করিনি। তো আমার একটা ইচ্ছা আছে যে আমি পাবলিক হেলথে আমার যে মাস্টার্সটা সেটা কন্টিনিউ করবো, ওখানেই আমি একটা পাবলিক হেলথ সিস্টেম নিয়ে আমার একটা পিএইচডি করার ইচ্ছা আছে। পাশাপাশি হচ্ছে আমার যেহেতু এম্পাওয়ারিং আওয়ার ফাইটার্স নামে আমরা একটা সংগঠন ওপেন করেছিলাম জুলাইয়ের সময়ে, আহত এবং নিহতদের নিয়ে কাজ করি আমরা। সো সেটাকে আরো বেশি ব্রডার রেঞ্জে নিয়ে যাওয়া, প্লাস হচ্ছে মানে যেহেতু আমি রাজনীতি কি বলা যায় দীর্ঘদিন আসলে ক্যাম্পাসের অ্যাক্টিভিজম বা পলিটিক্যাল অ্যাক্টিভিজমের সাথে যুক্ত ছিলাম, তো সামনের দিনেও কিন্তু মানুষের অধিকার নিয়ে কথা বলে যাব। এই একটা মাল্টিটাস্কিং এর জায়গাতেই থাকবো, একক কিছুর মধ্যে থাকবো না। তবে অবশ্যই মাস্টার্স পিএইচডিটা শেষ করার জন্য পরিবার থেকে বিশেষ করে প্রচুর প্রেশার আছে।
পারিবারিক প্রেসারে মাস্টার্স পিএইচডি এগুলি করতে চান উমামা ফাতেমা। আমি শামীম হোসেনের কাছ থেকে তো জানতে চেয়েছিলাম যে শুরু করেছিলেন শামীম হোসেনকে দিয়ে, এবার আমি শুরু করতে চাই এবার কাকে, আবিদুল ইসলাম খান আপনাকে দিয়ে। খুব দ্রুত, অবশ্যই এটা খুব সহজ উত্তর, বিসিএস পরীক্ষা দিবেন কিনা? জি না ভাইয়া, এর আগেও কখনো দেইনি, সামনে দেওয়ার কোনো ইচ্ছা নাই, কারণ হচ্ছে যে শুধু বিসিএস অর্থাৎ উত্তর হচ্ছে না। জনাব আবিদুল ইসলাম খান আপনাকে ধন্যবাদ। কেন না সেটা আমরা শুনবো। আব্দুল কাদের, বিসিএস পরীক্ষা দেবেন কিনা? আপাতত ইচ্ছে নেই, কখনো ছিল না আগে। আচ্ছা, ইন্টারেস্টিং। উমামা ফাতেমা। হ্যাঁ, না আমি ডিসিপ্লিন থেকে পড়াশোনা করেছি, মানে সেখান থেকে আসলে বিসিএস দেওয়ার প্রশ্নই ওঠে না। সো কখনো প্ল্যান ছিল না। আগে যেটা আইএলটিএস পড়ছিলাম, বিদেশে পড়াশোনা করতে যাওয়ার ইচ্ছা ছিল, ওই জিনিসটাই আসলে কন্টিনিউ করেছিলাম আর কি। তো বিসিএস এর প্রশ্ন ওঠে। থ্যাংক ইউ। আমাদের তিনজন ভিপি প্রার্থীর তিনজনই আসলে বিসিএস পরীক্ষা দিতে চান না। জনাব শামীম হোসেন, বিসিএস পরীক্ষা দিতে চান কিনা? ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে সামনে একটা বিশেষ নিবন্ধন, বিশেষ পরীক্ষা আছে যেটা শিক্ষকদের জন্য। আমি ইংরেজিতে নিবন্ধন করেছি, মানে অলরেডি অ্যাপ্লাই করেছি, 49তম অ্যাটেন্ড করবো, দেখবো বিষয়টা কেমন। আমি অলরেডি বলেছি যে আমার শিক্ষকতা করার ইচ্ছা আছে, সো আই নিড এক্সপেরিয়েন্স। সো যার কারণে আমি অ্যাপ্লাই করে রেখেছি। সামনে পরীক্ষা, এটার প্রিপারেশনও নিচ্ছি আসলে। যেহেতু আমি ইংরেজি পড়াই, সো আমার কাছে ব্যাপারটা ইজি হবে। বাংলাগুলো পড়া শুরু করেছি। ওকে, বলা যায়। একই প্রশ্ন এবার উমামাকে দিয়ে আবার শুরু। উমামা, ফল মেনে নেবেন কিনা? যাই হোক ফল, এই নির্বাচনের ফলের কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি বারবার বলছি, আমি যখন স্টুডেন্টদের সাথে কথা বলেছি তখনও আমি তো এখনো সেই কথাটাই বলছি যে আপনারা মানে হুএভার ইউ ওয়ান্ট টু ভোট, ডাজন্ট ম্যাটার, যে আপনি আসেন, ভোট দেন। আবাসিক, অনাবাসিক, নারী, পুরুষ সকল শিক্ষার্থীরা আপনারা আসেন, ফেস্টিভ্যালের মতো করে আপনারা ভোট দেন। এবং আমি যেটা চাই যে একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে পুরো ভোটটা চলুক, এবং শেষে যাই আসুক এই প্রক্রিয়াটা যদি মেনে নেওয়া মানে ঠিক মতো চলে, তাহলে আমি ভোটের ব্যাপারে আমার আসলে কোনো আপত্তি থাকবে না। এবং আমি আসলে এখনো পর্যন্ত খুবই পজিটিভ পুরো প্রসেস নিয়ে। উমামা ধন্যবাদ। জনাব আব্দুল কাদের, ফল মেনে নেবেন কিনা? যাই হোক ফল, পাস করেন ফেল করেন। ফল অবশ্যই মেনে নেব, ফল অবশ্যই মেনে নেব। তবে সেটা হচ্ছে দেখেন, নির্বাচনটা সুষ্ঠু হতে হবে, নিরপেক্ষ হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন যে কমিটমেন্ট গুলো দিয়েছেন বিগত দিনে, সেগুলো যেন সম্পূর্ণভাবে পালন হয়, সেরকম যদি হয় তাহলে অবশ্যই আমরা ফল মেনে নিব। এই জায়গায় দেখেন, আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি কিন্তু এই ডাকসুর জন্য। এত বছর পর ডাকসু হচ্ছে, শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্মটা নিশ্চিত হচ্ছে। এটি আমাদের সবচেয়ে সুখের খবর, সবচেয়ে আনন্দের খবর এটা আমাদের কাছে। ওকে, থ্যাংক ইউ। জনাব আবিদুল ইসলাম খান, ফল মেনে নেবেন কিনা? ভাই খালিদ ভাই, ইতিমধ্যে হয়তো আপনি আমার অনেক হয়তো শুনে থাকবেন যে আমি বলেছি দীর্ঘ রাজনৈতিক অপসংস্কৃতির এগেনস্টে আমরা একসাথে লড়েছি। 5 আগস্টের পরে নতুন করে জয়ের হচ্ছে যে জিতে যাওয়ার কোনো মানসিকতা হচ্ছে যে খুব জিতে গেলে খুব আহামরি কোনো ফিলিংস তৈরি হবে, ব্যাপারটা তাই নয়। সুতরাং আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা বাংলাদেশে উপহার দিতে চাই। কেউ হেরে গিয়ে অভিযোগ করবে না, আর কেউ জিতে গিয়ে কারোর উপর জুলুম করবে না। সুতরাং আমরা ওই রাজনৈতিক সংস্কৃতিটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উপহার দিতে চাই, এবং সকলে মিলে আমরা একসাথে কাজ করব, কারণ আমরা এই গণঅভ্যুত্থানে আমরা একসাথে কাজ করেছিলাম কাঁধে কাঁধ মিলিয়ে। থ্যাংক ইউ। আমি এবার আব্দুল কাদের থেকে শুরু করতে চাই। আবার আব্দুল কাদের, জনাব আব্দুল কাদের, আপনি সবচেয়ে বড় প্রতিপক্ষ কাকে মনে করেন এই নির্বাচনে? দেখেন, আসলে বড় প্রতিপক্ষ বলতে আমি কিছুই মনে করি না। সে জায়গা থেকে আমি বড় প্রতিপক্ষ মনে হয় নিজেকেই মনে করি। আমার মনে হয়েছে আমি যে কাজগুলো বিগত দিনে করেছি সেগুলো হচ্ছে শিক্ষার্থীর কাছে সমানভাবে এই নির্বাচনকে কেন্দ্র করে তুলে ধরতে পারি নাই। হয়তোবা আবার দেখেছি যে কি মিডিয়া কেন্দ্রিক হচ্ছে একটা জটিলতা তৈরি হচ্ছে নানান দিক থেকে। সে জায়গা থেকে প্রতিপক্ষ কাউকে মনে করি না, সবাইকে বন্ধুই মনে করি। আমি মনে করি যে সবাই জিতলে প্রত্যেকেই শিক্ষার্থী বান্ধব কাজ করুন, শিক্ষার্থী বান্ধব নেতা। সেই জায়গা থেকে কাউকে আমি প্রতিপক্ষ মনে করতে। আপনি খুবই ইন্টারেস্টিং একটা কথা বলেছেন যে আপনি কাউকে তেমন প্রতিপক্ষ ভাবেন না, নিজেই নিজেকে প্রতিপক্ষ মনে করেন। এটা একটা ইন্টারেস্টিং আলোচনা। আমি উমামা ফাতেমা আপনার কাছে জানতে চাই, আপনি কাকে বড় প্রতিপক্ষ বলে মানেন বা মনে করেন? না, এখনো পর্যন্ত ধরেন এখানে আমরা প্রায় 48 জন ভিপি প্রার্থী আছে, অনেকে হয়তো এই অনুষ্ঠানে উপস্থিত নেই। আমি মনে করি যে আসলে সবারই এখানে যার যার মতো করে একটা গ্রাউন্ড আছে। আমার গ্রাউন্ডটা অন্য সবার থেকে কিছুটা ডিফারেন্ট। সো এখানে বরং আমি মনে করি যে আচ্ছা, সবাই তার তার মতো করে প্রচার চালাচ্ছে, স্টুডেন্টরা শেষ পর্যন্ত যাকে ভোট দিবে সেই বিজয় হয়ে আসবে। আমি ওই চিন্তাটার মধ্যে আসলে নাই যে কে আমার শত্রু কে আমার বন্ধু। আমি দেখছি ভোটারদের কাছে আমি কত সহজে পৌঁছাতে পারবো, কত দ্রুত পৌঁছাতে পারবো। আপনার কোনো প্রতিপক্ষ নাই?
মানে সেটা না, আমি সবাইকে আসলে ওই জায়গাটায় জিনিসটা মানে- বিবেচনা করছি না। থ্যাংক ইউ। আমি জনাব শামীম হোসেন আপনার কাছে জানতে চাইবো যে আপনি কাকে সবচেয়ে বড় প্রতিপক্ষ বলে মনে করেন? না, এখানে তো আমার কেউ প্রতিপক্ষ নেই। আপনি যদি জানেন যে আমি হচ্ছে এখানে সবচেয়ে জুনিয়র এবং যে ক্যান্ডিডেটের তালিকা আছে সেখানে সবচেয়ে জুনিয়র মোস্ট, এবং এখানে যারা কম্পিট করছেন তারা সবাই আমার বড় ভাই বড় বোন। এখানে যেই ভিপি হন না কেন আমি গেলে আসলে সেই একই আদরটাই পাবো। এখন আপনি দেখবেন বিভিন্ন জায়গাতে। সো আমরা আসলে আমার কাছে আমি প্রতিপক্ষ হিসেবে মনে করি না, এবং আমি কিন্তু বলেছি যে এখানে যে কেউ ভিপি হলে আমার যে আইডিওলজি, মানে আমি যেটা আইডিয়াটা দিয়েছি সেটা অলরেডি উইন করছে। আমি একটা ডিফারেন্ট আইডিয়া অ্যাক্টিভিটিস দিয়েই কিন্তু এই ইলেকশনে পার্টিসিপেট করছি। সো আমাদের যে কোনো ভিপি ওইটা অ্যাডপ্ট করলেই আমি খুশি, এবং আমি তাদের সাথে কাজ করতে চাই। ফলে আমরা কেউ কাউকে প্রতিপক্ষ মনে করছি না, এখানে আমরা আসলে এক ধরনের প্রতিযোগিতা করছি আপনি ছোট ভাই বড় বোনদের ভেতরে। সো Okay. আমি কাউকে প্রতিপক্ষ হিসেবেই দেখছি না, এখানে খুবই- সবাই আমার বড় ভাই, এবং আই এম ভেরি ব্লেসড যে তাদের পাশে বসে এখন কথা বলছি, সেটাই। খুবই ইন্টারেস্টিং। আমি এবার জনাব আবিদুল ইসলাম খানের কাছে আসতে চাই। জনাব আবিদুল ইসলাম খান, মানে হাইপোথেটিক্যালি আপনি যদি নির্বাচনে না দাঁড়াতেন, যে 48 জন ভিপি ক্যান্ডিডেটে দাঁড়িয়েছেন তাদের মধ্যে কাকে ভোট দিতেন? সেটা ভাইয়া তখন চিন্তা করতাম, কিন্তু এখন যেহেতু এটা চিন্তা করিনি, তাহলে এটার অ্যান্সার এই মুহূর্তে দেওয়াটা মুশকিল হয়ে আচ্ছা, যাচ্ছে। থ্যাংক ইউ। তবে যদি আপনি প্রশ্ন হ্যাঁ জি, আপনি আর আচ্ছা, যদি ঠিক কিছু আছে। করতে চান। যদি আপনি প্রশ্ন করেন যে আমি কাউকে প্রতিপক্ষ মনে করি কিনা, বাকিরা যেটা ও বলেছে আচ্ছা, দেখেন, আপনাকে এই প্রশ্ন করা হয় নাই? আমি খুব দুঃখিত না, যে না, আমি খুব না, দুঃখিত না, যে না। আপনি আমাকে বলেন। জি, আমি কখনো কাউকে প্রতিপক্ষ চিন্তা করে নিজেকে ডেভেলপ করতে পারবো না। আমি নিজের প্রতি টেক কেয়ার করাটাকে বেশি পছন্দ করি। আমি ওই দৃষ্টিভঙ্গিটি হচ্ছে যে ধারণ করি। তবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে তথা আমাদের যে অস্তিত্বকে যদি কেউ প্রশ্ন করে, যারাই আমাদের অস্তিত্বকে প্রশ্ন করতে চাই, সেটার ব্যাপারে ভিন্ন কথা, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং যারা অস্তিত্বকে প্রশ্ন করে না, তার আমরা সবাই একসাথে পথ চলবো। ওকে। আর এখানে প্রতিপক্ষের কোনো আর প্রশ্ন নিজে নেই। না দাঁড়ালে কাকে ভোট দিতেন, এইটা হচ্ছে আপনাকে দিয়ে শুরু করার প্রশ্ন ছিল, সেটা আপনি অলরেডি বলেছেন যে এটা নিয়ে আপনি আসলে এখনো ভাবেননি, তখন এটা দেখা যেত। ভাবেননি, আমি এই প্রশ্ন যদি আব্দুল কাদেরকে করি, আব্দুল কাদের, আপনি যদি ভোটে না দাঁড়াতেন এবং এখানে যদি মানে যে ভিপি ক্যান্ডিডেটরা দাঁড়িয়েছেন তারা যদি থাকতেন? দেখেন, একজন শিক্ষার্থী হিসেবে আমি আমার প্রতিনিধিকে বাছাই করার ক্ষেত্রে ওই দিকটা সবচেয়ে বেশি দেখতাম, যিনি স্টুডেন্টের প্রতি কমিটেড, যিনি কথায় এবং কাজে মিল রাখেন, শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক অঙ্গীকার নিয়ে আসেন না, কথার ফুলচুরি নিয়ে আসেন না, যিনি আগে যে অঙ্গীকার দিচ্ছেন সেই অঙ্গীকারের সাথে আগের কোনো কাণ্ডের মিল আছে, সেই জায়গায় যে ব্যক্তি এগিয়ে থাকেন আমি তাকে নির্বাচন করতাম, তাকে ভোট দিতাম। ওকে। উমা ফাতেমা, নিজে না দাঁড়ালে কাকে ভোট দিতেন? আচ্ছা, আমি মনে হয় অ্যাসেস করতাম যে কে একটু ভালো ইশতেহার দিয়েছে, কে একটু স্টুডেন্ট সেন্টারিং কথাগুলো বলছে, মানে আমি যে কথাগুলো এখন বলার চেষ্টা করছি সেই কথাগুলো আসলে কে প্রতিফলন ঘটাতে পারছে তার কাজের মধ্যে দিয়ে, তখন হয়তো ওই ধরনের প্রার্থীকে বেছে ইশতেহার নিতাম। বিবেচনা করে ভোট দিতেন যে ইশতেহার এবং কথা, মানে কমিটমেন্ট গুলো আসলে কি ধরনের এবং ওই ব্যক্তির পার্সোনালিটি কেমন সেটার উপর নির্ভর করে। ওকে। শামীম হোসেন? না, এখানে একটা মজার বিষয় বললাম, আমার এখানে যে 3 জন ক্যান্ডিডেট আছেন, আসলে ভোট দেওয়ার সুযোগ থাকলে আমি 3 জনকেই দিতাম। কারণ হচ্ছে যে যেমন আব্দুল কাদের ভাই আমার খুব প্রিয় মানুষ, এবং এখানে যতজন আছেন, আমি ভাইয়ের সাথে বলেছিলাম যে আমি ভিপি না দাঁড়ালে আমার কিছু অ্যাক্টিভিজম দরকার আছে, কিন্তু আমার লাইফে আমি আসলে কাউকে ভোট প্রদান করি না এখনো। তো এবার আমি ভিপিতে না দাঁড়ালে আমি ভোটই দিতাম না, কারণ আমার একটা ডিফারেন্ট আইডিয়া আছে যে আমি কাউকে যদি সিলেক্ট করি এবং সে যদি ভুল কিছু করে সামনে, তাহলে আমার লায়াবিলিটি নিতে হবে, যার কারণে আমি এতদিনে লাইফে আসলে কাউকে ভোট প্রদান করি নাই। তবুও আমার জায়গা থেকে আমি স্পষ্ট বলতে চাই, আমি না দাঁড়ালে আমি অবশ্যই আব্দুল কাদের ভাইকে ভোট দিতাম, এটা ট্রু। ইন্টারেস্টিং। আমি এই পর্যায়ে সব মানুষের জন্য, মানে সরি, সব ভিপি প্রার্থীর জন্য যে প্রশ্ন, সেটার ক্ষেত্রে শেষ দিকে চলে আসছি আমরা এই ক্ষেত্রে আপনারা একটু বিস্তার করতে পারেন, কিন্তু 1 মিনিটের মধ্যে আপনারা সবাই খুব ভালো কথা বলেন, এবং সেজন্য আমি একটু আশা করব যদি 1 মিনিটের মধ্যে উত্তর শেষ করেন। এইটা হচ্ছে, আমি শুরু করতে চাই আব্দুল কাদের আপনাকে দিয়ে, আমি শেষ করব আবিদুল ইসলাম খান আপনাকে দিয়ে, আমি এইভাবে যাবো আর কি। জনাব আব্দুল কাদের, তারপর জনাব উমা ফাতেমা, তারপর শামীম হোসেন, তারপরে জনাব আবিদুল ইসলাম খান। এই প্রশ্নটা হচ্ছে, সব মানুষের সমান অধিকার চান কিনা? মানে সব মানুষ বলতে লিঙ্গ, ধর্ম, বর্ণ, পাহাড়ি, আদিবাসী, বাংলাদেশি, যেই হোক না কেন, মানে তার সবার জন্য আপনি সমান অধিকার চান কিনা? একদম সমান? ডেফিনেটলি, হ্যাঁ ডেফিনেটলি, অবশ্যই সবার সমান অধিকারটা আমি নিশ্চিত করতে চাই এই জায়গা থেকে।
কারণ দেখা যাচ্ছে কি কাউকে হচ্ছে কারোর প্রতি বৈষম্য করে তো আমি সামনে বাংলাদেশে নিতে পারবো না, কিংবা ক্যাম্পাস লাইফটা আমি সুন্দর সুষ্ঠু ক্যাম্পাস লাইফ কারোর জন্য লিড করাতে পারবো না, ক্যাম্পাস যে পরিবেশটা আমি এসে এনশিওর করতে পারবো না। এই জায়গা থেকে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বৈচিত্র্যময়, কিন্তু নানান মতে নানান গোষ্ঠীর নানান বর্ণের মানুষজন সেখানে উঠে আসে। এক্ষেত্রে একটা বিষয় দেখা যাচ্ছে, দেখেন আমাদের 24-এর যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা, সেই জায়গা থেকে দেখেন আমরা বৈষম্যের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম। যদি আমি নির্বাচিত হই অবশ্যই সকল অংশের প্রতিনিধিত্ব নিশ্চিত করবো, সকল অংশের যে অধিকার সেটা আমি নিশ্চিত করবো, সেটা আমরা। ওকে, থ্যাংক ইউ জনাব আব্দুল কাদের। আমি উমামা ফাতেমা আপনার কাছে জানতে চাই যে সব মানুষের সমান অধিকার চান কিনা? আমাদের কোটা সংস্কার আন্দোলনের সময় আমাদের একটা স্লোগান ছিল, সংবিধানের মূল কথা সুযোগের সমতা। অর্থাৎ মানে সংবিধান যে আসলে দিন শেষে সুযোগের সমতাটাকে প্রতিষ্ঠা করার জন্যই তৈরি করা হয়েছে। তো সেই জিনিসটা আমরা কিন্তু ওই সেন্সটা ওই সময় বিলং করতাম। সো আমি অবশ্যই বলবো যে এখানে মানুষ হিসেবে আমাদের যে ইকুইটি এবং ইকুয়ালিটিটা দরকার, সকল ধর্ম বর্ণ সকলের মধ্যে কিন্তু ইকুয়ালিটি এস্টাবলিশ করা প্রতিনিধি আকারে আমার দায়িত্ব হবে। তো আমি অবশ্যই মানুষের সকলের মধ্যে জন্য ওই সুযোগের সমতা এবং সকলের জন্য ওই মানবিক সমাজটাই বিনির্মাণ করতে চাই। আপনাকে ধন্যবাদ। আমি জনাব শামীম হোসেন আপনার কাছে জানতে চাইব সব মানুষের সমান অধিকার। হ্যাঁ, আপনি সব মানুষের কথা বলেছেন, ঠিক আছে, আমি নাগরিকের কথা বলি। একটা হচ্ছে যে আমি যে কারণে ভোটে দাঁড়িয়েছি এটা অন্যতম কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু প্ল্যাটফর্মটা আসলে এক ধরনের আদর্শিক লড়াইয়ের প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে। আপনি পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে এই জিনিসটা দেখতে পাবেন না। আপনি দেখবেন যে ছাত্ররা কেন ইলেকশন করছে, কারণ একাডেমিক স্পেয়ারের কাছে বা রাষ্ট্রের কাছে আপনার একমাত্র পরিচয় হচ্ছে আপনি নাগরিক, এবং বিশ্ববিদ্যালয়ের কাছে আপনার একমাত্র পরিচয় হচ্ছে আপনি ছাত্র। আপনার কোন ইডিওলজি আছে পলিটিক্যাল বা কি ইডিওলজি থেকে আসেন সেটা কিন্তু মুখ্য নয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা হয় না। সিট পেতে গেলে একটা বিশেষ ইডিওলজি আগে করতে হতো, যে কোনো কারণে চাকরি পেতে গেলে এটা হয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভিপির কাছেও কিন্তু আপনি আসলে সমান স্পেয়ারটা লাভ করবেন। ছাত্রদল বলেন, শিবির বলেন, তাদের ওই ইডিওলজির বাইরে কিন্তু তাদের পরিচয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এবং আপনি অক্সফোর্ড ইউনিয়নের কথা চিন্তা করেন, সেখানে একটা ডিবেটেবল পরিবেশ রয়েছে। তো আমি বলেছি যে আমরা এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে চাই ডাকসু, যে এই সকল ইডিওলজির মানুষকে বা যে কোনো ধারণার মানুষকে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিবে যেখানে তারা ডিবেট করবে কিন্তু ভায়োলেন্স করবে না। ফলে আসলেই আমি তাদের ইকুইটি যেটা রয়েছে যে সমান সুযোগ, সেটা তৈরি করার জন্যই আসলে ইলেকশনে এসেছি আসলে বলা যায়। ওকে, সো এটাই আমার আইডিয়া। শামীম হোসেন আপনাকে ধন্যবাদ। জনাব আব্দুল ইসলাম খান, আপনি সব মানুষের সমান অধিকার নিশ্চিত করতে চান কিনা বা সমান অধিকার চান কিনা? আমি এই ক্যাম্পাসে যে পরিস্থিতি বিগত সময় দেখেছি এবং দেখছি, সে জায়গা থেকে আমি পণ করতে চাই একটি হচ্ছে সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক ক্যাম্পাস আমরা উপহার দিতে চাই, যেটা গোটা বাংলাদেশের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হবে সমান সমতায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে। ওকে, আপনাকে ধন্যবাদ। আমি এই পর্যায়ে সবার জন্য যে প্রশ্ন, সেই প্রশ্নের শেষ প্রশ্ন আমি করতে চাই, এটিও উমামাকে দিয়ে শুরু করতে চাই। এবং উমামা, প্রশ্নটি হচ্ছে সবার জন্য প্রশ্ন আসলে, ছাত্রছাত্রীদের প্রধান সমস্যা কোনটি বলে মনে করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা হচ্ছে এখানে আমরা কোনো পলিটিক্যাল রিফরমেশনের মধ্যে দিয়ে যেতে পারছি না, এবং আমাদের যে বর্তমান ছাত্র রাজনৈতিক কাঠামো, সেই কাঠামোটা পূর্বের মতোই রয়ে গেছে। সো আমি বলবো যে ছাত্র রাজনীতির সুরাহা যে আসলে হচ্ছে না, সেটা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা, এবং এটার উপর বেস করে বাকি সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। ওকে, জনাব শামীম হোসেন এর কাছে জানতে চাইবো যে জনাব শামীম হোসেন কি আমাদের সঙ্গে আছেন না? জনাব শামীম হোসেন একটু জনাব শামীম হোসেন, আপনি যদি বলেন ছাত্রছাত্রীদের প্রধান সমস্যা কোনটি বলে মনে করেন? আমি যেটা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি দেখবেন যে 50-এর দশকের দিকে বা তার আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অনেক ভালো ছিল, এবং 1971 সালের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, সেটা কিন্তু রক্তাক্ত ইতিহাস হয়েছে, মানে বিশ্ববিদ্যালয়টা পেছনে যাওয়া শুরু করেছে। তো এইটার প্রধান সমস্যা হচ্ছে পলিটিক্যাল সেটেলমেন্ট। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় যে একটা ইনস্টিটিউশন হিসেবে ফাংশন করবে, আপনি ডেমোক্রেসির কথা চিন্তা করেন, আমরা কেন জাস্টিসের কাছে যাই? কারণ আমরা বিশ্বাস করি যে দলই ক্ষমতায় থাকুক আমরা একটা বিচার পাবো, কিন্তু সেই সিস্টেমটাও কিন্তু পলিটিক্যাল সেটেলমেন্টের অংশ হয়েছে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক ইনস্টিটিউশন থেকে একটা পলিটিক্যাল সেটেলমেন্টের ভেতর দিয়ে গেছে। আমরা যদি বলতাম পলিটিক্যাল ইনস্টিটিউশন, সেটাও একটা কথা ছিল, সেই ইনস্টিটিউশনই না, এখানে সেটেলমেন্ট দিয়ে চলে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক পড়ালেখার জায়গাটা বাদ দিয়ে, একাডেমিক এক্সিলেন্সি বাদ দিয়ে তার সবই রয়েছে। ফলে আমি যেটা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা হচ্ছে পলিটিক্যাল সেটেলমেন্টের অংশ হয়ে যাওয়া। এই সেটেলমেন্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্ষা করতে হবে,
এবং এটাই হচ্ছে স্টুডেন্টের সাথে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান যে যতগুলো সমস্যা আছে এটার মূল সমস্যা এটাই। ওকে, আপনাকে ধন্যবাদ। আমি জনাব আবিদুল ইসলাম খানের কাছে জানতে চাই, জনাব আবিদুল ইসলাম খান, ছাত্রছাত্রীদের প্রধান সমস্যা কোনটি বলে মনে করেন? বিগত পুরো সময়টাতে আমি যেটাকে ধারণ করেছি সেটা আমি দেখেছি খুব কাছ থেকে, রাজনৈতিক যে অপসংস্কৃতি ছিল সেই অপসংস্কৃতির আলোকে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক পরিবেশ থেকে শুরু করে আবাসন সংকট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সেই সমস্যা ছিল। সুতরাং আমি বিশ্বাস করি পূর্বেকার রাজনৈতিক অপসংস্কৃতিকে যদি আমরা সম্মিলিতভাবে রুখতে পারি এবং সেটাকে ফিরতে আমরা না দেই, আমরা পরিপূর্ণভাবে সামনে আমরা একাডেমিক ভাবে বিশ্ববিদ্যালয়কে যতটা ডেভেলপড এবং উন্নত করা যায় সেই দিকটা যদি আমরা নজর দিতে পারি, আমি মনে করি না কোনো কিছু চ্যালেঞ্জ হবে আমাদের জন্য। এবং আমরা যারা এখানে আছি, জেনারেশনের যারাই আছি, আমরা কেউই কিন্তু রাজনৈতিক অপসংস্কৃতিকে পছন্দ করি না। আমরা সবাই লড়াইটা করেছি রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে। সুতরাং আমরা সামনেও হচ্ছে যে এই রাজনৈতিক অপসংস্কৃতিকে হচ্ছে যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আমরা একটি স্থিতিশীলতা নিয়ে এসে আমরা একাডেমিক পরিবেশটাকে যতটা উন্নত করা যায় সেটার দিকে আমরা প্রায়োরিটি দিব, তথা নজর দিব। ধন্যবাদ জনাব খান। আমি জনাব আব্দুল কাদেরের কাছে আসতে চাই। জনাব আব্দুল কাদের, ছাত্রছাত্রীদের প্রধান সমস্যা কোনটি বলে আপনি মনে করেন? দেখেন ভাই, প্রথম কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শিক্ষা প্রতিষ্ঠান হলো, একাডেমিক যে ইনস্টিটিউশন হলেও এটা কিন্তু আপনার সর্বোপরি আপনার রাজনীতির রাহুগ্রাস থেকে মুক্ত রাখবে। রাজনীতির সবকিছু দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় আবর্তিত হয়। এই জায়গা থেকে যদি পলিটিক্যাল সেটেলমেন্টটা হাজির করতে পারে, অর্থাৎ আমরা বলছি কি এখানে রাজনৈতিক কাঠামোটা কেমন হবে, ছাত্র রাজনীতির ধরনটা কেমন হবে, একই সাথে শিক্ষক রাজনীতির ধরনটা কেমন হবে, এই বিষয়ে সুরাহা করা দরকার। যদি আমরা এই দুটো বিষয়ে সুরাহা করতে পারি, বাদ বাকি সকল সমস্যার বিষয়ে আমরা সম্ভাবনার দ্বারটা উন্মোচন করতে পারবো। প্রথম সমস্যা যেটা, সেটা হচ্ছে এখানে পলিটিক্যাল সেটেলমেন্টটা হাজির করা, ছাত্র রাজনীতির কাঠামো, সুস্পষ্ট কাঠামো এখানে রূপরেখা এখানে হাজির করা, শিক্ষক রাজনীতি কেমন হবে, শিক্ষকের নিয়োগ পদ্ধতিটা কেমন হবে, সেই জায়গাটা এনশিওর করতে পারলে বাদ বাকি সমস্যার কাজ করতে পারবো। ওকে, জনাব আব্দুল কাদের, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে আমাদের এবার ডাকসু নির্বাচনের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে যে আমাদের যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেসব শিক্ষার্থীরা, যেসব ছাত্রীরা, তারা এত চমৎকার কথা বলছেন, এত চমৎকারভাবে নিজেদেরকে এক্সপ্রেস করছেন। এটা নিয়ে নিশ্চয়ই আমাদের রাজনীতিবিদরাও অনেক কিছু শিখবেন, তাদের শেখারও আছে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এই পর্যায়ে আমরা আমাদের কিছু প্রশ্ন, মানে প্রার্থীকে পার্টিকুলার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলি একটু করতে চাইবো। সেই ক্ষেত্রেও আপনারা এবার বরাবরের মতোই একটু সংক্ষেপে যদি জবাব দেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমি জনাব আবিদুল ইসলাম খানকে দিয়ে শুরু করতে চাই। জনাব আবিদুল ইসলাম খান, বিএনপি যে দলটি ছাত্র দলের সাথে অভিভাবক দল হিসাবে পরিচিত, সেই দলটি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে চায়নি, এমনকি ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আপত্তি ছিল। ডাকসু নির্বাচনকে আসলে আপনাদের অনুরোধে ঢেকি গেলার মতো পরিস্থিতি, আপনারা নির্বাচন মেনে নিলেন কেন? বিএনপি তো পরিবর্তন চায়নি বলে অনেক কিছু টিকে আছে। আমরা শুনি যে সংবিধান ওনারা চান নাই বলে পরিবর্তন হয় নাই, রাষ্ট্রপতিরও পরিবর্তন হয় নাই, বিএনপি চায়নি বলে স্থানীয় নির্বাচন হচ্ছে না। ডাকসু নির্বাচনে রাজি না হলে নাই হইতো, ছাত্রদল বা আপনারা কেন রাজি হলেন? ভাই, 5 আগস্ট পরবর্তী সময়ে যারা দীর্ঘ সময়ে ফ্যাসিস্টকে মোকাবেলা করে, রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করে, জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দিয়ে ওই পথটাকে বেছে নিয়েছিল, 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখতে পেলাম ক্যাম্পাসগুলোতে যারা ওই সময় রাজনৈতিক অপসংস্কৃতিগুলো ঘৃণা করে নিজেদের কণ্ঠ জারি রেখেছিল, তাদেরকেই পরবর্তীতে ক্যাম্পাসে জুলুমের শিকার করা হয়েছে। আওয়ামী যে রাজনৈতিক অপসংস্কৃতির ফ্রেমিং আমাদেরকে করা হয়েছে, তারই প্রপাগান্ডার একটা অংশ ছিল যে আমরা ডাকসু নির্বাচন চাই না। দেখেন, ডাকসু নির্বাচন আমরা যেই ভাবে আমরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমাদের যে প্যানেল ঘোষণা হয়েছে, সেই প্যানেল কিন্তু হচ্ছে আমাদের অভ্যন্তরীণ যে আমাদের সাংগঠনিক নেতৃবৃন্দ ছিলেন তাদের ভোটাভুটির মধ্য দিয়ে কিন্তু আমরা আগে নিজেদের সংগঠনে নির্বাচিত হয়ে তারপর হচ্ছে এখানে ডাকসু নির্বাচন করবার জন্য এসেছি। সুতরাং আমরা ডাকসু নির্বাচন চাই না, কিংবা স্থানীয় নির্বাচন আগে চাই পরে চাই। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচনকে প্রতিনিধিত্ব করছি। তো সুতরাং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠে কথা বলতে চাচ্ছি। ডাকসু কোনো সাংগঠনিক পদ নয় যে আমাকে কোনো দল সেখানে বসিয়ে দিবে। সুতরাং আমি ওই পার্টিগত কোনো আলোচনা এখানে যেতে চাই না। আমি প্রতিনিধিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করছি, আমি সেটা নিয়েই থাকছি এবং আমাদের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে আমাদেরকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে বের হয়ে নানান ধরনের অপপ্রচার চালানো হচ্ছে আমাদের এগেইনস্টে, ওইটাও একটা অপপ্রচারেরই অংশ। অর্থাৎ আপনার ডাকসু নির্বাচন চান নাই, এরকম কোনো ঘটনা ঘটে নাই, মানে আপনার ডাকসু নির্বাচন? না, এরকম কোনো ঘটনাই ঘটেনি এবং আমাদের যেই থ্রোতে আমাদেরকে হচ্ছে যে নির্বাচনে আমাদের প্যানেল ঘোষণা করা হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে চমকপ্রদ ঘটনা ছিল বিগত সময়ের ছাত্র রাজনীতির ইতিহাস। জনাব আব্দুল কাদের নির্বাচনী প্রচারের শেষ সপ্তাহে এসে বলেছেন ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। আপনার অভিযোগটা কাদের বিরুদ্ধে? বেঁচে থাকতে বলাটা যদি মৃত্যু হুমকি হয় তাহলে আইনের আশ্রয় নিয়েছেন কিনা? অনেকেই বলছেন যে ভোটারদের ইমোশনাল ব্ল্যাকমেইল করার কৌশল হিসাবে আপনি এই কথা বলছেন। দেখেন, প্রথম কথা হচ্ছে আমি কিন্তু ক্লিয়ার করেছি ওই জায়গাটাতে শুধুমাত্র হচ্ছে কারো মতের বিরুদ্ধে যাওয়ার কারণে অনলাইনে যে ক্রমাগত যে বুলিং এর শিকার হচ্ছে, সেটা একটা পর্যায়ে গিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া যখন সহ্য করতে পারি না, সে প্রতিক্রিয়া জানিয়েছেন। শুধুমাত্র আমি না, আমি বলেছি কিন্তু পোস্টের মধ্যে, যখন শুধু এই যে বুলিংটা সেটা আমার মধ্যে অনলাইনে সীমাবদ্ধ না থেকে যখন বাড়িতে গিয়ে আমার আম্মাকে কথা শোনাচ্ছেন অফলাইনে সরাসরি গিয়ে, তখন আর ধৈর্যের বার্তার মানে ঠেকে দেয়, তখন গিয়ে অনলাইনে পোস্টটা করা হয়। আপনি জানেন যে দেখেন, আমি যদি হচ্ছে সিম্পিতি শিকার হতাম এমন ইতিহাস আমার মধ্যে নেই, মানে দৃষ্টান্তরে নজির নেই। কিন্তু সে 19 সালে ক্যাম্পাসে আসার পর থেকে হামলা মামলা নিপীড়ন নির্যাতন, জেলে যাওয়া, জেল থেকে বের হয়ে আসা, কিংবা কোনো অভ্যুত্থান নেতৃত্ব দেওয়া, এই জায়গায় কিন্তু আমি কোনো সিম্পিতি দিয়ে আসি নাই, কিন্তু বোল্ড সাহসিকতার মধ্য দিয়ে কিন্তু এতটুকু পদ পাড়ি দেওয়া। কিন্তু এই জায়গায় আপনি যেটা বলছেন কাকে উদ্দেশ্য করে বলার, আপনি জানেন যে হচ্ছে কি আমি কিন্তু উদ্দেশ্য উল্লেখ করেছি যে আমি প্রথম যে রাজাকার শব্দ নিয়ে কথা বলার পর থেকে কিন্তু একটা গোষ্ঠী ক্রমাগতভাবে সাইবার অ্যাটাক করে যাচ্ছেন আমাকে। রাজাকার কার সাথে সম্পৃক্ত, কারা আদতে রাজাকার শব্দটাকে নর্মালাইজ করতে চায়, তারা আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আদতে কারা কার বিরুদ্ধে গেলে। শুধুমাত্র দেখেন ওই গোষ্ঠী নেই, কিন্তু অন্য কারোর বিরুদ্ধে বললে কিন্তু প্রত্যেক কিন্তু সে ফেক অ্যাকাউন্ট আছে, সে ফেক অ্যাকাউন্ট থেকে যার বিরুদ্ধে যায় প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই পন্থাটা অবলম্বন করে। আমরা দেখেছি বিগত সময় ছাত্রলীগ কিংবা এরা ছাত্র সন্ত্রাসী ছাত্র সংগঠন তার বিরুদ্ধে গেলে সরাসরি হিট করতে, অ্যাটাক করতে। কিন্তু এখন পদ্ধতি পরিবর্তন হয়েছে, আমার মনে হয়েছে সেটা এখন অনলাইনে অ্যাটাক করা হয়। আপনাকে ধন্যবাদ। আমি উমামা ফাতেমার কাছে একটু আসতে চাই। আপনার কথাটা একটু ইকো হচ্ছে জনাব আব্দুল কাদের, মানে দর্শকদের শুনতে একটু অসুবিধা হচ্ছে কিনা, আমরা একটু টেকনিক্যাল টিমকে অনুরোধ করবো যে আব্দুল কাদেরের কথাটা ভালোভাবে শোনা যাবে কিনা। আমারও একই অবস্থা ইকো হচ্ছে, কথা বলতে ঝামেলা হচ্ছে। হ্যাঁ, মানে একটু ইকো হচ্ছে বলে মনে হচ্ছে। যাই হোক, আমরা একটু চেষ্টা করবো। উমামা ফাতেমা, জুলাই আন্দোলনে যেহেতু আপনি একজন সমন্বয়ক ছিলেন, আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন, সেক্ষেত্রে ডাকসুতে ভিপি প্রার্থী হওয়া মানে বৈষম্য বিরোধী সমর্থক বড় অংশের একটি ভোট ভাগ হয়ে যাওয়া। আপনি আপনার সহযোদ্ধা জনাব আব্দুল কাদেরের সঙ্গেই মানে একদম সম্মুখ সমরে আছেন। এই বিভাজন আপনাদের যারা প্রতিপক্ষ রয়েছেন তাদের সুবিধা করে দিচ্ছে কিনা? আপনার সাবেক সংগঠন ছাত্র ফেডারেশনই বা আপনার নির্বাচন করার বিষয়টি কিভাবে দেখছেন? তারা আপনার পাশে আছেন কিনা? উমামা ফাতেমা। আচ্ছা, প্রথমত হচ্ছে প্রথমত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, আর একসময় আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে। পরবর্তীতে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমার একটা পজিশন তৈরি হয়, বিশেষ করে ছাত্র রাজনীতির প্রসঙ্গে একটা পজিশন তৈরি হয়। সেটার যাত্রা ধরেই কিন্তু আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাই, যাতে আমি অ্যাটলিস্ট এখানে কিছু প্রশ্নের সমাধান বা পলিটিক্যাল সেটেলমেন্টে আমার কিছু রোল প্লে করতে পারি। যেহেতু বৈষম্যবিরোধীর সাথে যুক্ত থেকে আমি ওই সেটেলমেন্টটার মধ্যে পৌঁছাতে পারছিলাম না, এটা শুধু ব্যক্তিগত বিষয় না, বাংলাদেশের ছাত্র রাজনীতি শুরু হওয়া বা জাতীয় রাজনীতির নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছিলাম, সেই বন্দোবস্তের থেকে তো আমরা বহুদূর সরে গেছি। সো সেই জায়গা থেকে আমি মনে করেছি যে এখানে ডাকসুতে পার্টিসিপেট করাটাই অনেকখানি বেটার হবে, কারণ ক্যাম্পাসটা একটা ক্লোজ স্ফিয়ার। এখানে যদি আমি একটা পলিটিক্যাল চেঞ্জ আনতে পারি, বড় আকারের পরিবর্তনটা আনতে পারি, তাহলে পরবর্তীতে কিন্তু ন্যাশনাল পর্যায়ে ওগুলো পার্সু করা সম্ভব হবে এবং এটা একটা দীর্ঘমেয়াদী প্রভাব রাখবে। সেটা আমার ব্যক্তিগত চিন্তা ছিল। তবে এখানে আপনি যেটা চিন্তা করছেন যে এখানে জুলাইয়ের শক্তিগুলো ভাগ হয়ে যাচ্ছে কিনা, দেখেন জুলাই তো আসলে সবার, জুলাই কার না? আবিদ ভাইয়ের না জুলাই? মানে এই কোশ্চেন তো আমি আসলে করব যে এখানে জুলাইয়ের শক্তি বলতে যেভাবে করে জিনিসগুলোকে সিগনিফাই করা হয়, আমি মনে করি যে জুলাই শক্তি কিন্তু আমি বলি নাই। আমি বলছি হচ্ছে আপনারা যারা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের একটা ব্যানারে ছিলেন, যেমন ধরেন আবিদুল ইসলামের মতো করে কাজ করেছেন, আমরা
অন্য সংগঠনের নেতৃবৃন্দকেও আলাদা কাজ করতে, কিন্তু আপনি আর আব্দুল কাদের আমি খালেদ ভাই একই প্ল্যাটফর্মে দেখেছি, তাই না? হ্যাঁ, এখানে আমি বলছি আমার সাথে এখানে একটা পারসেপশনগত ভিন্নতা আছে। আমি জুলাইকে আসলে বৈষম্য বিরোধীর মধ্যে চিন্তাই করি নাই। জুলাই আসলে এতটাই বড় পরিসরের একটা অভ্যুত্থান ছিল যে এখানে বৈষম্য বিরোধীর হয়তো এখানে একটা সমন্বয়ক তালিকা ছিল, আমরা হয়তো একটা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে আন্দোলনটাকে ধরে রাখার, কিন্তু এটা আমাদের ক্যাপাসিটির বাইরে গিয়ে একটা অভ্যুত্থান ছিল। সো অভ্যুত্থানের পরবর্তী সময়ে এটা আমি একটু শেষ করি, তাহলে জিনিসটা আই গেস ভালো হবে। পরবর্তী সময়ে আমার যেটা রিয়েলাইজেশন ছিল যে আসলে যদি প্রশ্নগুলো আমার সমাধান করতে হয় তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা এটা একটা বেটার কোয়েশ্চেনগুলো ডিল করার একটা মাধ্যম হতে পারে, কিন্তু এই প্ল্যাটফর্মটা আসলে ওইভাবে ফাংশনই করতে পারে নাই। সো আমি তো কোনো ছাত্র সংগঠনে যাই নাই যে ওই ছাত্র সংগঠনের লিগেসি আমার মেনটেন করে চলতে হবে। সো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমি মনে করি জুলাই অভ্যুত্থান আসলে সবাই এখানে যার যার মতো করে রোল প্লে করেছে। এখন এসে আমি যদি একজন যদি মনে করে যে এই বাংলাদেশে আসলে এই পথে যাইতে হবে, আরেকটা মানুষ মনে করতে পারে যে না এখানে অন্য পথে যাইতে হবে। সো বিট লেটস বিট, এটা নিয়ে আসলে আমার মনে হয় না যে আমার মনে হয় যে উমামা বক্তব্য এখন আমার কাছে একদমই পরিষ্কার। উনি মনে করেন যে যার যেই রাজনৈতিক জায়গা নিয়ে পতাকা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সে তাতে এগিয়ে যাবে। উমামা আপনাকে ধন্যবাদ। আমি একটু শামীম হোসেন সাহেবের কাছে যাওয়ার আগে আমি একটু দর্শকদের মতামতের একটা অংশ বলি। দর্শকরা জানতে চাইছেন যে ইউটিউবারদের মধ্যে অনেকেই কাকে ভিপি প্রার্থী হিসেবে দেখতে চান বা কাকে বিজয়ী ভিপি হিসেবে দেখতে চান বা কাকে দেখতে চান না, এরকম মন্তব্য করেছেন। আমার এরকম কোনো পছন্দ আছে কিনা, আমার এরকম কোনো পছন্দ নাই। দুই যেটা বলতেছেন যে আমি ভোট দিলে কাকে ভোট দিতাম, আমি সাধারণত ভোট দেই না, সুতরাং সাধারণত না, মানে আমি ভোটে অংশগ্রহণ করার সুযোগ এখন আর আমার নাই। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব আমার আসলে 1998 সালে শেষ হয়েছে, তার মানে এটা অনেক দিন। 3 নাম্বার হচ্ছে যে অনেকেই বলছেন যে শিবির সভাপতি সাদিক কায়েমকে কেন আনা হলো না। আমরা এটার আসলে একটা ব্যাখ্যা দিয়েছি। সাদিক কায়েমকে আমরা অনেকবার চেষ্টা করেছিলাম, অনেকভাবে চেষ্টা করেছিলাম, তিনি আমাদেরকে সময় দিতে পারেন না। আমি তার জন্য এটা এখনো উন্মুক্ত রাখছি, তিনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা এখনো তার কথা শুনতে পারি, কিন্তু তার ব্যস্ততা এবং অন্য অনেক রকম কারণে আমরা অনেককে আনতে পারি না। দর্শক নিশ্চয়ই এটা বুঝতে পারবেন।